প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক আপনারা জানেন ভ্যালি ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করি এবং বেশিরভাগ সময় আসলে টানা কয়েক মাসেরও বেশি সময় ধরে কিন্তু আমরা বেশিরভাগ সময় কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে, এর প্রতিষেধক, প্রতিরোধ, সতর্কতার জায়গাগুলো নিয়ে এবং আমরা আশাবাদী হই যখন শুনি যে এই প্রতিষেধক আবিষ্কারের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। সেরকম একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী এখন সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে করোনার প্রতিষেধক আবিষ্কার বা টিকার অগ্রগতি যাই বলি না কেন। আমরা জানি যে গণমাধ্যমে ইতিমধ্যেই খবর ছড়িয়ে গেছে যে ফাইজার এবং বায়োনটেক নামের দুটি প্রতিষ্ঠানেরই টিকার ৯০% কার্যকারিতার ঘোষণা তারা দিয়েছেন, যেটি নিয়ে পুরো বিশ্বই এখন আশাবাদী হতে চলেছে এবং সেই জায়গাটাগুলো নিয়ে আমরা কথা বলবো। তার সাথে সাথে বাংলাদেশের পরিস্থিতি, সামনের দিনগুলোতে আমাদের সতর্কতার জায়গা, প্রতিষেধক যতদিন না আসে ততদিন আমরা কি করব, প্রতিনিয়তই আমরা সেই জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। আজ যথারীতি আমরা করোনা পরিস্থিতি, প্রতিষেধক বা টিকা নিয়ে কথা বলার চেষ্টা করব এবং এসব বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আমাদের সাথে স্টুডিওতে আরও সংযুক্ত আছেন ডক্টর হাসান মাহমুদ রেজা, ডিন, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এবং ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হবেন লন্ডনের চিকওয়েল থেকে ডক্টর গোলাম রাহাত খান, ইমার্জেন্সি অ্যান্ড আইসিইউ, ন্যাশনাল হেলথ সার্ভিস, যুক্তরাজ্য। এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আলোচনা শুরু করব স্টুডিও থেকে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী স্যারের কাছ থেকে। স্যার, প্রথমে যে সুখবরটি নিয়ে আসলে সারা বিশ্বের গণমাধ্যমে আমরা খবর দেখার পরে আমরাও বাংলাদেশে এটি নিয়ে সারাদিনই আলোচনা হচ্ছে, সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। অত্যন্ত একটি ভালো খবর এবং তারা যে দাবি করছেন ফাইজার এবং বায়োনটেক, তারা আগেই ইঙ্গিত দিয়েছিল যে অক্টোবর নাগাদ তারা হয়তো একটা ভালো খবর দিতে পারবেন পুরো বিশ্ববাসীকে। সেটি প্রথমে একটু দর্শক উদ্দেশ্যে যদি খুলে বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে সারা বিশ্বে অপেক্ষা করছিল যে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের একটি রেজাল্ট অন্তত কিছু হলো জানার জন্য। আসলে বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা ক্লিনিক্যাল ট্রায়ালে এসেছে, প্রায় 47টি কোম্পানি এখন ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। তাদের মধ্যে যারা থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছিল তারা অনেকেই মুখে বলেছে হ্যাঁ ভালো রেজাল্ট পাচ্ছি বা কিছু কিছু অগ্রগতি হয়েছে। সেকেন্ড ফেজের ট্রায়ালে অনেকেই ভালো রেজাল্ট বলেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত শতকরা কত ভাগ মানুষ প্রোটেক্টেড হচ্ছে, যেটাকে আমরা আসলে ইফেক্টিভনেস বলি, সেই পার্সেন্টেজটা যতক্ষণ না জানা যাচ্ছিল ততক্ষণ কিন্তু খুব মানে যেটাকে বলে সাহস করে বলা যে কত দূর প্রোটেকশন হবে বলা যাচ্ছিল না। তো এই পর্যন্ত এই প্রথম, এটিও কিন্তু ফাইনাল রেজাল্ট না, তবে তারা একটা যেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন একটি ফলাফল ঘোষণা করেছে যে শতকরা 90% ইফেক্টিভনেস, যেটি অত্যন্ত হাই। ভ্যাকসিনের ক্ষেত্রে এফডিএ এর কাট অফ ভ্যালু হচ্ছে এখন 50%, অর্থাৎ মানুষ 100 জনের মধ্যে যদি 50 জন এর প্রতিরক্ষা হয় তাহলে কিন্তু এফডিএ পারমিশন দিয়ে দেবে, অনুমোদন দিয়ে দেয়। হ্যাঁ অনুমোদন দিয়ে দেবে। আর মানে নীতিমালা তৈরি হয়ে আছে। আর এমনকি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যিনি চিফ অফ দি ট্রায়াল, তিনি বলেছিলেন যে হয়তো এমনও হতে পারে যদি 50% নাও হয়, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে হয়তো 40%তেও দিয়ে দিতে পারে, বলা যায় না। এটা প্রত্যেক দেশের পরিস্থিতি বিবেচনায়। কিন্তু 90% যখন আজকে প্রথম কিন্তু শোনা গেল, এবং আজকে এটি একটি অত্যন্ত সুখবর। যদি 90% প্রোটেকশন হয় তাহলে খুব ভালো ভ্যাকসিন বলতে হবে। জি, ডক্টর হাসান মাহমুদ রেজা, প্রথমে এই ভালো খবরটি নিয়ে আপনার মতামত একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি লিয়াকত ভাই বলছিলেন, আমি অত্যন্ত আশাবাদী। কারণ ভ্যাকসিনের বেলায় 90% এফিকেসি পাওয়া বা এই ধরনের রেজাল্ট আসলে আমাদেরকে অনেক আশা সঞ্চার করে। একই সাথে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1 এবং ফেজ 2-তে আপনার সাইনোভ্যাক যে ভ্যাকসিনটা, তাদের কিন্তু একই রকম রেজাল্ট তারাও এর আগে জানিয়েছে। তবে আমাদের ওয়েট করতে হবে যে ক্লিনিক্যাল ট্রায়ালের কমপ্লিট রেজাল্টটার জন্যে, কারণ সেখানে একটা বড় সংখ্যক পার্টিসিপেন্টস আছে, যেখানে মোর দ্যান 40,000 পার্টিসিপেন্টস আছে। তো তাদের সমস্ত রেজাল্টগুলো যদি আমাদের হাতে আসে এবং সেই বিশ্লেষণের উপর ভিত্তি করে যদি এই ধরনের একটা রেজাল্ট শেষ পর্যন্ত টিকে যায়, তাহলে বলতে হবে সত্যি অতি অল্প সময়ে কোভিড-19-এর এগেনস্টে আমরা একটা ভালো ভ্যাকসিন পেতে যাচ্ছি। এবং শুধু এটাই না, এর সাথে কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনের রেজাল্টও আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি উইদিন ডিসেম্বর তারাও ক্লিনিক্যাল ট্রায়ালের থার্ড ফেজের একটা পূর্ণাঙ্গ
রেজাল্ট তারা আমাদের সামনে আনবে বলে আমরা অপেক্ষা করছি এবং সেই ফলাফলটাও আমরা ভালো হবে বলে আশা করছি। জি, আপনাদের কাছে আসবো। আমরা এবার একটু সংযুক্ত হব লন্ডনের চিগল থেকে। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন ডক্টর গোলাম রাহাত খান। তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা তার কাছে একটু যেতে চাইব। ডক্টর রাহাত, আপনি শুনছিলেন যে সুখবরটি নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম আজকে সারাদিন ব্যাপী এবং সারা বিশ্বব্যাপী এই সুখবরটি নিয়ে বেশ তোড়জোড়ি চলছে, আলোচনা হচ্ছে। যেহেতু আপনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, প্রথমে একটু এই দুটি প্রতিষ্ঠান ফাইজার এবং বায়োএনটেক যে দাবি করছে সেই জায়গাগুলো আসলে বৈশ্বিক অবস্থান বা বিশেষ করে যুক্তরাজ্যে যেহেতু অবস্থান করছেন সেখানকার অবস্থানটা একটু যদি তুলে ধরেন। ডক্টর রাহাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি হ্যালো। জি, আমি দুঃখিত, আসলে আমি চিগওয়েল থেকে না, আমি আমার কর্মস্থল থেকে আজকে জয়েন করেছি। আমার মনে হয় আমাদের কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। প্রথমে একটু জানতে চাইবো যে এই যে ফাইজার এবং বায়োনটেকের যে ভালো খবরটি, সুখবরটি, সেই বিষয়ে একটু যদি মতামত দেন আপনার। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে আমাদের পাচ্ছি। এখানে স্বাভাবিকভাবেই বিশ্বের মধ্যে আমাদের এখানেও হাসপাতালে এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভালো খবর, যেহেতু সবাই খুব খুশি। আমার ডক্টর রাহাত, আমরা আসলে দুঃখিত, আপনার সংযোগটি আমরা বারবারই হারিয়ে ফেলছি। আমার মনে হয় একটু কানেকশনের। জি, আমরা আপনার সঙ্গে আবার সংযুক্ত হব। আমরা চেষ্টা করছি আপনার সঙ্গে সংযুক্তি আবারও নেওয়ার জন্য। আমরা এবার একটু আবার স্টুডিওতে ফিরতে চাই, অথবা ডক্টর লিয়াকত আলী স্যারের কাছে ফিরতে চাই। স্যার, প্রাথমিক অবস্থায় আপনারা বলছিলেন যে এটি অত্যন্ত ভালো খবর এবং বৈশ্বিক যে অবস্থা, সেকেন্ড ওয়েভের বিষয়টা নিয়ে আমরা প্রায়শই আলোচনা করছি। সেই প্রেক্ষাপট এবং এই যে ভালো খবর, সেটি যদি সফল হয়, সেই জায়গায় মানে আমরা সফল হতে যে সময়টা, এই সময়টা তো আমরা বসে থাকতে পারবো না। আমাদের সেই সতর্কতার জায়গা, প্রতিরোধের জায়গাগুলো অবশ্যই বজায় রাখতে হবে। সেই জায়গায় একটু যদি আলোচনা আমার মনে হয় আপনার আগের প্রশ্নে আরেকটু ফিরতে হবে, কারণ আপনার পরের প্রশ্নের সঙ্গে যুক্ত করার জন্য যে আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে সফল হওয়া আর আমাদের দেশের বাস্তবতার সঙ্গে মিলিয়ে সফল হওয়ার মধ্যে একটু তফাৎ রয়েছে। কারণ ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিনটা, সেটি কিন্তু আরএনএ বেসড ভ্যাকসিন, এবং সেই ভ্যাকসিনটা এখন পর্যন্ত যে স্টোরেজ টেম্পারেচার হচ্ছে -80°C, অর্থাৎ এই -80°C লজিস্টিক্স কিন্তু বাংলাদেশ এখনো তৈরি হয়নি সেইভাবে। কিছু কিছু ল্যাবরেটরিতে -80 ছাড়া এইভাবে স্টোর করে ট্রান্সপোর্ট করা, এটি কিন্তু তৈরি হয়নি। এখন প্রয়োগও একটা বড় ব্যাপার। হ্যাঁ, প্রয়োগও, এবং সেটিকে সেখান থেকে বের করে রুম টেম্পারেচার রাখা কিংবা অন্তত 2 to 8 ডিগ্রি রেফ্রিজারেটরে রাখা, কতক্ষণ রাখা যাবে, এগুলো কিন্তু অনেক বিষয় রয়েছে। সুতরাং ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিন, তারা চেষ্টা করছে যে কত দ্রুত তারা আরও কম টেম্পারেচারে বা অন্তত পক্ষে -20 বা রেফ্রিজারেটরে আনা যেতে পারে, সেই চেষ্টা করছে, কিন্তু এখনও কিন্তু সেটা হয়নি। সুতরাং এটিকে স্বাগত জানালেও আমরা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটি নিয়ে খুব একটা আশাবাদ না থাকাই ভালো। সেদিক থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা কিন্তু এখন তারা মানে চিলিং লাগবে কিন্তু ফ্রিজিং লাগবে না। হ্যাঁ, অর্থাৎ হয়তো 2 to 8 বা -20 বেস্ট তাদের, এবং তারা কিছুক্ষণ একদিনের জন্য 2 to 8 রাখতে পারবে। আবার হয়তো সাইনোভ্যাকের ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আমাদের যে কনভেনশনাল যে ভ্যাকসিন টেকনোলজি, কারণ এটা অন্য ধরনের, এটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ভাইরাসের, সুতরাং সেটাতে আবার আশাবাদের কোনো কারণ আছে। সুতরাং আসলে এগুলো মিলিয়ে দেখতে হবে। তো ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা সবসময় যেটা বলি যে আশাবাদ ভালো, কিন্তু অতি আশাবাদ যেন আমরা তৈরি না করি, আত্মতুষ্টি যেন আমাদের তৈরি না হয়। আত্মতুষ্টি তৈরি না হয়, অতি আশাবাদ তৈরি না হয়। কারণ হচ্ছে ফলে এমনিতেই সাধারণ যে ঢিলেঢালা ভাব শুরু হয়েছে, এমন ভাবতে পারে যে এই তো এলো বলে ভ্যাকসিন, এত আর চিন্তার কি আছে, সবই কদিন পর তো ভ্যাকসিন পাবো, পাচ্ছি। সুতরাং এখান থেকে আমরা অনেক সময় কিন্তু আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এক ধরনের স্থিতিহীনতা চলে আসতে পারে, এক ধরনের অনীহা চলে আসতে পারে। সেজন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আসবে তখন আসবে, আমাদের যা প্রস্তুতি চলবে। কিন্তু এখন যেটি সবচেয়ে বড় দরকার, সেটি হলো যেটি সম্প্রতি ঘোষিত হয়েছে, মাস্ক। আমরা সবাই যদি জনাকীর্ণ জায়গায় অথবা
এমনকি পরিবারেও যেখানে ভালনারেবল গ্রুপ রয়েছে সেখানে যদি মাস্ক পরি, উভয়ে পরি, তাহলে কিন্তু সংক্রমণের হার ভ্যাকসিনের চাইতে আরো বেশি কমে যাবে, মানে ভ্যাকসিনের চাইতে সফল। এবং ইতিমধ্যে আমরা দেখছি খুলনাতে কিন্তু বেশ কঠোর আইন শৃঙ্খলা বাহিনী বেশ কঠোর হচ্ছেন। হ্যাঁ, এই ধরনের যে পদক্ষেপ, একদিকে আইন শৃঙ্খলা লাগবে, আরেকদিকে জনসচেতনতা, জনসম্পৃক্ততা, জনগণের অংশগ্রহণ, স্থানীয়ভাবে প্রতিনিধি সহ যারা অন্যান্য গ্রুপ রয়েছেন, যেমন স্বাস্থ্যকর্মী, প্রোভাইডার, এনজিও কর্মী, সমাজকর্মী, মিডিয়া কর্মী, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই একমাত্র এটা সফল হবে। এটা একটি সামাজিক আন্দোলন, একই সঙ্গে পারিবারিক আন্দোলন হয়ে যেতে হবে। কারণ বাচ্চারা স্কুল থেকে যদি এখন অনলাইনে ক্লাসের সময় বাচ্চাদের শেখানো হয় যে তোমরা কিন্তু বাসায় কন্ট্রোল করবে, দেখবেন যে তারাও কিন্তু অংশ নিতে পারবে। পারিবারিক সামাজিক আন্দোলনে পরিণত হতে হবে। আমরা একটু সংযুক্ত হব এবার। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন অধ্যাপক আবু ফারুক স্যার। ফারুক স্যার আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা তার সঙ্গে সংযুক্ত আছি। আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আপনার কাছ থেকে একটু মন্তব্য চাইবো। আসলে কারিগরি ত্রুটির কারণে আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, তবে আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। একটু যদি বলেন যে আমি দুঃখিত যে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে জি ওই নয়েজও আসছে, আবার ভিডিওটাও যাচ্ছে না। তো যাই হোক, আমরা আলোচনাটা আমি শুনতে পাচ্ছি আপনাদের, আমাদের যে দুজন আলোচক আলোচনা করেছেন সেটি আমি শুনলাম, এবং আমিও একইভাবেই বলবো যে ফাইজারের যে এই ঘোষণাটি এটা ভালো, এটি আমরা ওয়েলকাম করি, এবং সারা পৃথিবীর প্রতীক্ষায় আছে। যেখানে যেখানে টিকা আবিষ্কারের খবর পাওয়া যাচ্ছে সেটাই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তো ফাইজারের যে তারা এফিকেসি বলছে যে 90%, এটি একটি ভালো খবর নিঃসন্দেহে। কারণ হলো যে এমনিতে এতটাই আমরা জটিল অবস্থার মধ্যে আছি যে এখন সাধারণত 70%-এর মতো লোককে যদি আমরা কার্যকর দেখি টিকাটা, তাতেই কিন্তু আমরা খুব খুশি হই। তো সেখানে এফডিএ মানে কতটা চাপের মধ্যে থাকলে বলতে পারে যে 50% হলেও আমরা পারমিশন দেব, তার মানে আমাদের অবস্থাটা কতটা জরুরি, কতটা বোঝা যাচ্ছে। এখন যেখানে 90%-এর মতো আমরা এফেক্টিভ ক্লেম পাচ্ছি, যে ফাইজার বলছে যে 90%-এর মতো তারা পাবে, তো সেক্ষেত্রে এটা খুবই ভালো কথা। কিন্তু সঙ্গে যেটি ডক্টর লিয়াকত যেটি বললেন, আমিও একই মত পোষণ করি যে আমাদের মতো গরিব দেশগুলোতে আসলে ফাইজারের টিকাটা কতটা কার্যকর করা যাবে, তার ডিস্ট্রিবিউশন এবং স্টোরেজ, এই দুটো সমস্যার কারণে আমাদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলুন কিংবা কমিউনিটি হেলথ ক্লিনিক বাদই দিলাম, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু আমাদের ওই রকম -80 ডিগ্রি তাপমাত্রায় রাখার মতো সেই রেফ্রিজারেটর বা ফ্রিজিং ব্যবস্থা নেই। তো এটি যদি আমরা করতে হয় তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে, অতগুলো মেশিন কিনতে পাওয়া যাবে না। দ্বিতীয় হলো যে টাকা থাকলেও মেশিন কিনতে পারছেন না, আবার আপনি টাকাই বা পাবেন কোথায়? এটা হিউজ কস্টলি একটা ব্যাপার। তবে এই টিকাটা বড়লোক দেশগুলোর জন্য, যেখানে যাদের হেলথ সিস্টেমের মধ্যে অনেক ধরনের ফেসিলিটিজ আছে যেগুলো আমরা ভাবতেও পারি না হয়তো, সেই ধরনের দেশগুলোতে কিন্তু এটি খুবই কার্যকর একটি ব্যাপার হবে বলে আমার ধারণা, যে ফাইজারের টিকাটা সেখানে বেশ কন্ট্রিবিউট করবে। আরেকটি বিষয় হলো যে আমরা তাহলে কোথায় যাব? আমরা তাহলে আমাদের যে দেখতে হবে যে টিকা তো অনেকগুলো নিয়ে কাজ হচ্ছে। রাশিয়ার টিকা, চায়নাতে বেশ কয়েকটি টিকা, রাশিয়াতে 2টো টিকা, ইংল্যান্ডের অক্সফোর্ডের যেটি সেটি খুবই আলোচিত এবং টিকার প্রতিযোগিতামূলক দৌড়ে অনেক এগিয়ে ছিল। এবং আমরা সর্বশেষ যেটি জানি যে এই মাসেই তারা হয়তো আত্মপ্রকাশ করবে, এই ধরনের একটি আশাবাদ তাদের ওখান থেকে আমরা পেয়েছি। আমরা পত্রিকায় দেখেছি যে ব্রিটেনিয়ার হসপিটালগুলোতে তারা নভেম্বরের প্রথম সপ্তাহেই যেন টিকা যদি আসে তখন যেন ব্যবহার করা যায় সেই ধরনের প্রস্তুতি নেওয়ার কথা তারা বলেছে। তো সেই হিসাবে আমাদের দেশে কিন্তু আমরা অতটা হতাশ হওয়ার কিছু নেই। আমরা আমাদের যে ফেসিলিটি আছে সেই ফেসিলিটির সঙ্গে কম্পেটিবল, খাপ খায় এই ধরনের টিকাই কিন্তু আমাদেরকে নিতে গ্রহণ করতে হবে। আর আরেকটি বিষয় একটু বলা দরকার, দামের বিষয়। জি স্যার। ফাইজারের যে টিকাটি, এই টিকাটি তারা অগ্রিম বিক্রি করেছে, মার্কিন সরকার এগুলো কিনেছেন অনেকগুলো ডোজ, এবং সেটি প্রতি টিকার জন্য $35 খরচ হয়েছে। $35 মূল্যে মার্কিন সরকার ফাইজারের কাছ থেকে অগ্রিম কিনেছে। তো অগ্রিম কিনতে যদি $35 লাগে, তো
তো তারপরে যখন নাকি এটা রেগুলার প্রাইসিং এ যাবে, আমার ধারণা এটি হয়তো বা এর চেয়ে বেশিও হতে পারে। আচ্ছা আচ্ছা। তো এতটা দাম দিয়ে আমাদের পক্ষে একটা টিকা কিনা সম্ভব হবে কিনা, এই জায়গাটাতে কিন্তু আমরা খুব আসলেই একটা বড় প্রশ্ন আমাদের কাছে। আচ্ছা আচ্ছা। আহ, সেই তুলনায় কিন্তু আমাদের অন্যান্য টিকাগুলো দাম কম। জি। অন্যান্য টিকাগুলো যেমন ধরুন আপনার এই মডার্নার কথাও যদি বলি, মডার্নাও কিন্তু টিকা খুব দু একদিনের মধ্যেই চলে আসবে, তাদের ঘোষণাও চলে আসবে মার্কিন যুক্তরাষ্ট্রে, জি। এবং তারাও ফাইজারের সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছে। ওদের দামটা তারা এখন পর্যন্ত বলছে যে $20। হুম হুম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আহ, তাদের যে গবেষণাটি, সেটি অবশ্যই এক্ষুনি বাজারে আসবে না, কিন্তু দামের ব্যাপারে কিন্তু তাদের একটা অত্যন্ত এপ্রিসিয়েবল একটা ব্যাপার তারা বলেছেন। তারা বলেছেন যে আমাদের এটা দাম হবে খুবই কম, এবং আমরা এটি নন প্রফিট ভিত্তিতে তৈরি করব, জি। বিতরণ করব, বিক্রি করব, নন প্রফিট। আমরা এতে কোনো পয়সা নেব না, কারণ এটা আমরা বিশ্ব মানবতার জন্য এই টিকাটি তৈরি করছি। তো এই যে একটি সাধু চিন্তা, এই যে একটি মহানুভবতার জি, পরিচয়, এটি আমরা খুবই এপ্রিসিয়েট করি, এবং বিশ্ববাসী কিন্তু সেটি চায় জি। যে এটিকে নিয়ে আবার একটা বিরাট ব্যবসা শুরু হবে, বাণিজ্য যেন শুরু সেখানে না শত হয়। শত বিলিয়ন ডলার কাজের লাভ করার জন্য কোনো কোম্পানি এগিয়ে আসবে। এটিকে কিন্তু আসলে এপ্রিসিয়েট করা মুশকিল। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফাইজার এবং মডার্না, তাদের টিকাগুলো ভালো হবে বলেই আমি আশা করি, জি। কারণ তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা রীতিমতো ঈর্ষণীয়। তো সেই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে অবশ্যই ভালো টিকা পাবো, এটা আমি খুবই আশা করি। কিন্তু দামটা তারা যদি কমান, বিশ্ব মানবতার কারণেই যদি কমান, তাহলে সেটি অত্যন্ত ভালো একটি কাজ হবে। এমনকি ওই বড়লোক দেশগুলোর জন্যও লাভ হবে, কারণ ধনী দেশগুলোতেও কিন্তু অনেক গরিব আছে, জি। যাদের পক্ষে ওই টিকা এত দাম দিয়ে কেনা হয়তো সম্ভব হবে না। সম্ভব না। জি স্যার। তো আমাদের কাজ হবে, আমরা বাংলাদেশ থেকে ওই যেখানে কম্পিটিটিভ প্রাইস এবং সেই সঙ্গে এফিকেসি, সেই সঙ্গে লেস অ্যাডভার্স এফেক্ট, কম ক্ষতিকর, পার্শ্ব প্রতিক্রিয়া কম, ঝুঁকি কম, এই ধরনের টিকাগুলো নেব। কার্যকারিতা যেন ভালো হয়, এবং একই সঙ্গে দামটা যেন ভালো থাকে, এবং আমাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের যে সেটিং, সেখানে যেন এটি খাপ খায়। আমরা যেন ওই টিকা কিনে পরে রেফ্রিজারেটর নাই বলে নষ্ট হয়ে গেল, এরকম ব্যাপার যাতে না হয়, সেই জন্য আমরা বাছাই করেই আমাদেরকে টিকা কেনা হচ্ছে। জি Thank স্যার, you. আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন অধ্যাপক আবু ফারুক স্যার। কারিগরি ত্রুটির কারণে আসলে আমরা তার অডিও শুনছিলাম, ভিডিওটি দেখানোর সুযোগ ছিল না আমাদের। আমরা এই মুহূর্তে আবার একটু সংযুক্ত হব যুক্তরাজ্য থেকে। আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে অপেক্ষমান রয়েছেন ডক্টর গোলাম রাহাত খান। জনাব গোলাম রাহাত খান, আপনি শুনছিলেন যে আলোচনা আমরা করছিলাম আজকে যে সুখবরটি নিয়ে, সেই বিষয়ে একটু প্রথমে আপনার মতামত জানতে চাইব। জনাব গোলাম রাহাত খান, আপনার অডিওটি অন করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম কাজের মধ্যে, তাই একটু আসলে জি। এনিওয়ে। তো যেটা হচ্ছে যে সবার আলোচনা শুনছিলাম, খুব ভালো খবর, এবং দেশের জন্য সারা বিশ্বের জন্য ভালো খবর। এবং যেটা বলেছেন ফাইজারের বা যে প্রধান নির্বাহী, তার সাথেই কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এটা হচ্ছে একদম মানবতার জয় এবং বিজ্ঞানের জয়। এবং মানুষ যে একটা কিছু মানে চাইলে যে করতে পারে, সেটাই প্রমাণ। আমি তাত্ত্বিক আলোচনা বেশি করব না, আমরা আসলে সবাই ইনফরমেশন গুলা জানি। যে আমার মনে হয় আগের যে আলোচকরা তারাও বলেছেন যে কিছু কিছু চ্যালেঞ্জ এখনো থেকে গেছে। আসলে সাকসেস হওয়া মানেই কিন্তু এখানে শেষ না, হিউজ অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, এবং এই পরিমাণ যে পরিমাণ ডিমান্ড, যে পরিমাণ ডিস্ট্রিবিউট প্রোডাকশন ম্যানুফ্যাকচার করতে হবে, সেই পরিমাণ আগে বিশ্ব কোনো সময় করেনি এত অল্প সময়ের মধ্যে। তো এটা একটা হিউজ চ্যালেঞ্জ। সেকেন্ডলি এটা হচ্ছে, এবং আপনারা হয়তো আলোচনাটা আগে বলেছেন যে এটা তো মেসেঞ্জার আরএনএ, এই জাতীয় টেকনিক কিন্তু সব ল্যাবের মধ্যে নাইও। এবং সবচেয়ে বড় হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ, আমাদের দেশের যেটা -70 ডিগ্রি লাগে। তো সবকিছুর পরেও যে মানে একটা যে লাইট অন দ্য টানেল দেখা গেছে, সেটাই কারণ বিশ্ব থমকে আছে সারা পৃথিবীতে। এবং এই একটা ডিজিজ, বিংশ শতাব্দী, যেটা মানুষের ঘরে ঘরে এর ইফেক্ট ছিল, প্রভাব পড়েছে। বাচ্চারা স্কুলে যায়নি মাসের পর মাস, আপনারা জানেন। এবং আমাদের হাসপাতালগুলোতে, এই যে আমি হাসপাতালে, আমাদের এখানে এখন আবার সেই করোনা, এবং যার জন্য আপনার যারা রুটিন যে আগে যে ফলো আপ হতো, কার্সিনোমা, ক্যান্সারের পেশেন্ট বা অপারেশনের পেশেন্ট, এগুলো কিন্তু সব গত 6-7 মাস ধরে হোল্ড অফ করা।
এবং খুব অমানবিক আর কি। সেই জিনিসগুলো অনেকেই জানে না যে ক্যান্সারের পেশেন্ট, অনকোলজির পেশেন্ট এরা কিন্তু ফলো আপ পায়নি, কেমোথেরাপি পায়নি, রেনাল ফেলিয়ার পেশেন্টরা আপনার ডায়ালাইসিস পায়নি। তো এই সমস্ত স্বাস্থ্য ব্যবস্থায়, সমস্ত পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা একটা ঝুঁকির মধ্যে পড়েছে এবং সেম বাংলাদেশে হয়েছে। আমাদের শ্রদ্ধেয় চিকিৎসকরা ওইভাবে পেশেন্ট দেখতে পারেনি, আর আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ভালো ছিল না, রোগীরা সাফার করেছে, আমাদের চিকিৎসকরা সাফার করেছেন। তো সবকিছুর মধ্য দিয়ে এই যে একটা এন্ড পয়েন্ট, একটা শেষের দিকে চলে আসা, অ্যাটলিস্ট আমরা এখন বলতে পারছি যে 90% এফিকেসি, 10 জনের মধ্যে 9 জন এই টিকা কার্যকরী। কাজেই এটা মাস প্রোডাকশন হবে। ড্রব্যাকস এর কথা বলতে চাই না, যদিও এটা ডাবল ডোজ, মানে টোয়াইস দ্য অ্যামাউন্ট এটাকে প্রোডাকশন করতে হবে। তো সেই অর্থে একটা হিউজ প্রোডাকশন। তারপরে আমার মনে হয় যেহেতু শুরু হয়েছে, এবং আমাদের এনএইচএস এর এখান থেকেও আমাদের নভেম্বরের প্রথম দিকে হাসপাতালগুলো থেকে বলা হয়েছে যে রেডি থাকতে, যে কাইন্ড অফ যে একটা ভ্যাকসিন হয়তো আমরা ডিসেম্বর বা ফার্স্ট উইক অফ জানুয়ারির দিকে হেলথ কেয়ার যারা কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওনাদের দিয়ে শুরু করবে। তো সেটারই বাস্তবায়ন হলো। এবং আমাদের এখানকার অক্সফোর্ডের যে ওনাদেরও ইন্টারিম ট্রায়াল হয়তো চলে আসবে নেক্সট কিছু সপ্তাহের মধ্যেই চলে আসবে। এবং তাহলে এই সবকিছু কম্বাইন করলে বলা যায় যে আমার মনে হয় যে পৃথিবী আবার হয়তো একটা আগের অবস্থাতে ফিরে যেতে পারবে। এবং সেই অর্থে 6 মাসের, আমার মনে হয় যে 6-7 মাস লাগবে। এবং সেই অর্থে এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর, যেটার উপর অনেক কিছু মানুষের সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত জীবন সবকিছুই নির্ভর করে। এই আর যুক্তরাজ্যে হচ্ছে যে আমাদের, যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে আপনার এটাকে ব্যামি বলে, যে ব্ল্যাক এন্ড মাইনরিটি এথনিক গ্রুপ আমরা। তো আমাদের প্রথম যখন কোভিড মার্চ এপ্রিলের দিকে যখন ছিল, আমাদের কমিউনিটিতে এফেক্ট একটু বেশি ছিল, এফেক্টেড। এবং এখনো পার্সেন্টেজ করলে একটু বেশি আমাদের। তো আমাদের জন্য, আমাদের এই কমিউনিটির জন্য এটা একটা বড় খবর, ভ্যাকসিন আসছে। এবং আমরা আগের বক্তব্যে যেটা বলেছি যে বাংলাদেশের জন্য আমরা চাই যে দামটা যাতে ঠিক থাকে এবং ম্যানেজমেন্ট, আমাদের দেশের ম্যানেজমেন্ট গুলো যেন ঠিক থাকে, সেটাই প্রত্যাশা করবো। তাহলেই আপনার প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা দরিদ্র জনগোষ্ঠী, তারাও এই ভ্যাকসিনটা সুলভে যাতে পেতে পারে, এই কামনা থাকবে আর কি। জি, ডক্টর গোলাম রাহাত খান, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এফএল 21 রাতের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এফএল 21 রাতের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক করোনা পরিস্থিতি এবং বৈশ্বিক যে সুখবরটি আসলে সারা বিশ্বব্যাপী গতকাল থেকে আলোচনা হচ্ছে, যে ফাইজার এবং বায়োনটেকের দুটি প্রতিষ্ঠানের প্রতিষেধক বা টিকা আবিষ্কারের বা 90% সক্ষমতার জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবারও ফিরতে চাই ডক্টর হাসান মাহমুদ রেজা আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। ডক্টর হাসান মাহমুদ রেজা, আমরা বিরতির আগে ফারুক স্যারের কথা শুনেছি, যুক্তরাজ্য থেকে ডক্টর গোলাম রাহাত খান বলেছেন, লেখক স্যারও বলেছেন। অবশ্যই প্রতিষেধকটি অবশ্যই ভালো খবর, এবং ফারুক স্যার যথার্থই বলছিলেন যে আমাদের জন্য যেটি একেবারে ভালো হবে, বা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমাদের সক্ষমতা রয়েছে, সেই জায়গাগুলো অনেক বেশি আমাদের প্রয়োজন নক করা। এবং সেই সাথে সাথে আমাদের দেশের জনসংখ্যা সেই আনুপাতিক হারে সবাইকে এর আওতায় নিয়ে আসা, এগুলো অনেক বড় চ্যালেঞ্জ। এবং বারবারই আপনারা সবসময় বলেন যে এখন থেকেই কিন্তু আমাদের একটা লং টার্ম প্ল্যানিং করা দরকার, যদি সারা বিশ্বব্যাপী সেটি আসেই সুখবর হয়ে, আমরা কিভাবে সেই ব্যবস্থাপনা করব, সেই জায়গাগুলো যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই পর্যন্ত 20-এর অধিক ভ্যাকসিন কিন্তু বিভিন্ন দেশে ইমিউনাইজেশন প্রোগ্রামে আমরা কিন্তু ব্যবহার করছি, এবং ইন মোস্ট অফ দি কেসেস এই সমস্ত ভ্যাকসিনগুলো আমরা লো টেম্পারেচার কোল্ড চেইন মেনটেন করে এটা ট্রান্সপোর্টেশন বা স্টোরেজ করছি। এই কোল্ড চেইনে সাধারণভাবে যে মানে আমরা বুঝি, সেটি 2 to 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি তাপমাত্রা আমরা রাখি, তাহলে ভ্যাকসিনগুলো মোটামুটি ঠিক থাকে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। কিন্তু এইবার আমরা দুটো নতুন জিনিস নিয়ে ডিল করছি। প্রথম কথা হচ্ছে এই কোভিড-19, ইট ইজ কমপ্লিটলি এ নিউ টাইপ অফ ইনফেকশাস ডিজিজ। এটা একটা নতুন জিনিস। এবং আরেকটা নতুন জিনিস হচ্ছে যে এইবারই প্রথমবারের মতো যদি এই মডার্নার ভ্যাকসিন কিংবা বায়োনটেকের ভ্যাকসিনটা যদি অ্যাপ্রুভাল পাই, দিস উইল বি দি ফার্স্ট এমআরএনএ ভ্যাকসিন যেটা হিউম্যানে ব্যবহার করা হবে। তো এই দুটো নতুন জিনিস ডিল করতে যে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এবং এইবার এই এমআরএনএ ভ্যাকসিনের স্টোরেজ টেম্পারেচার আমরা দেখলাম মোটামুটি -80 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা একটা আলট্রা লো টেম্পারেচার আমরা এটাকে বলি। বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই কিন্তু এই ধরনের
মানে ফ্যাসিলিটিস অপেক্ষাকৃত কম। আমরা যারা ল্যাবরেটরিতে কাজ করি আমরা কিন্তু এই সমস্ত ফ্রিজার ব্যবহার করি, কিন্তু সে তো খুবই সীমিত আকারে। সারা বাংলাদেশে খুঁজলে হয়তো গোনা যাবে কতগুলো ফ্রিজার আছে, কিন্তু এটা দিয়ে আমাদের এই সমস্যার সমাধান হবে না। অর্থাৎ আমাদের এখন থেকে একটা মাস স্কেলে কি করে এই আলট্রা লো টেম্পারেচার ফ্যাসিলিটিস ইনক্রিজ করতে পারি সেটা নিয়ে অবশ্যই খুব বেশি করে ভাবতে হবে। অবশ্য আমরা এটা ভাবতে পারবো এই কারণেই যে আমরা কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করছি না, সুতরাং ভ্যাকসিন তৈরির যে সরাসরি যে প্রক্রিয়া তার সাথে আমরা জড়িত নেই, বরং আমরা এই প্ল্যানিং এর বিষয়গুলো নিয়ে অনেক সুন্দর করে খুব মানে টাইট ওয়েতে কাজ করতে পারি। তাহলে প্রথম যে লটটা আসবে সেই লটটা আমরা কিভাবে স্টোর করব এবং কাদের উপর প্রথম প্রয়োগ করব। তো ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রুপ মোটামুটি সেট হয়ে গেছে যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, যারা স্বাস্থ্য সেবা দিচ্ছে, ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, ভালনারেবল কিছু পেশেন্ট যাদের কোমরবিডিটি আছে, তারপর যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, কিংবা যারা স্কুলিং এর ব্যাপারে, কারণ আমরা দীর্ঘদিন ধরে স্কুল থেকে দূরে আছি, এই জায়গাটা আমরা খুব তাড়াতাড়ি ফিরে যেতে চাই, তো ফিরে যেতে গেলেও একটা প্রোটেকশন নিয়ে যেতে হবে। ফলে ওই গ্রুপকে মোটামুটি প্রথমে ভ্যাকসিনেশন করার জন্য একটা প্ল্যানিং আমাদের মধ্যে আছে। তো এইটা যদি সাকসেসফুলি করতে হয় তাহলে এই যেটা বললাম যে এই আলট্রা লো টেম্পারেচার সিস্টেমটা অনেক বেশি করে ডেভেলপ করতে হবে। এর জন্যে শুধু টাকা থাকলে হবে না, ফারুক স্যার যেটা বললেন ঠিকই আছে, টাকা থাকলেই হবে না, রাইট টাইমে এই জিনিসগুলো প্রকিউর করে কমিশনিং করাটা ইজ এ রিয়েলি টাফ থিং। তো এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে। যে সমস্ত দেশ এই ধরনের টেকনোলজি ব্যবহার করে এই সমস্ত ইকুইপমেন্ট তৈরি করছে তাদের সাথে যোগাযোগ করে অনেক বেশি প্রোডাকশন আমাদের এখনই অর্ডার করতে হবে, সো দ্যাট উইদিন দি টাইম আমরা পেয়ে যাই। কারণ আমরা এই ভ্যাকসিনটা যদিও বলছি যে হয়ে গেল, কিন্তু বাংলাদেশে আসতে আই ডোন্ট থিঙ্ক ইট উইল কাম বিফোর মার্চ। কারণ এটা জানুয়ারিতেও যদি কোনো দেশে প্রথমে চলে আসে একটা সময় তাদেরকে তো আগে প্রথম সাপোর্টটা দিতে হবে, বিকজ দে হ্যাভ ইনভেস্টেড এবং তারা ডিজার্ভ করে যে আমাদের দেশের উৎপাদিত ভ্যাকসিন আগে তো তাদেরকে দিতে হবে। এক্স্যাক্টলি। এবং বাই দিস টাইম অ্যাস্ট্রাজেনেকা এবং যে বায়োএনটেক যে দুটো ভ্যাকসিন নিয়ে আমরা খুব বেশি কথা বলছি, এরা কিন্তু অলরেডি বিলিয়ন অফ ডোজেস সেল করে ফেলেছে এবং তাদেরকে সেটা দিতে হবে। অন দি আদার হ্যান্ড কোভ্যাক্সের আন্ডারে তাদেরকেও আবার কন্ট্রিবিউট করতে হবে। তো সব দিক একসাথে করতে গেলে কিন্তু অ্যাট এ টাইম আমরা অনেক ভ্যাকসিন পাবো সেটা ভাবার কোনো কারণ নাই। আর বাংলাদেশে যেহেতু পপুলেশন অনেক বেশি, 17 crore পপুলেশন, তার মধ্যে যদি আমরা 10 কোটিকেও যদি করতে চাই তাহলে এটা শেষ করতেও 2021 সালে শেষ হবে বলে আমি মনে করি না, এটা তারপরে যাবে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড একটা এস্টিমেশন হয়েছে যে 2021 সালে 9 বিলিয়ন ডোজেস তৈরি করা সম্ভব হবে। তো 9 বিলিয়ন ডোজেস কিন্তু টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 1/4 না, রাইট? তো সেই ক্ষেত্রে এবং আবার ডাবল ডোজ দিতে হচ্ছে, ফলে এটাতে কিন্তু অনলি a certain percentage of population worldwide তারা ভ্যাকসিনেটেড হবে। সুতরাং এটা আগামী 22-23 পর্যন্ত যাবে যদি এভাবে চলতে থাকে। সেকেন্ড আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই ভ্যাকসিন দেওয়ার পরে প্রোটেকশনটা আসলে কতদিন থাকবে, সেটা কি 6 মাস, 1 বছর, 18 মাস? এটি কিন্তু এখনো পরীক্ষিত নয়। সুতরাং যদি এইটা দিলেই আমি সারা জীবনের জন্য একেবারে চিন্তামুক্ত না, এবং সেই কারণেই প্রত্যেকটা দেশ কিন্তু আবার বেসিক রিসার্চে আবার মন দিচ্ছে। কারণ ভ্যাকসিন যখন তৈরি হচ্ছে তখন একটা পার্টিকুলার টার্গেট করেই কিন্তু ভ্যাকসিন তৈরি হচ্ছে। তো একটা দেশে কোন ভ্যারিয়েন্টসগুলো সাস্টেইন করছে সেটার উপর ডিপেন্ড করবে ভ্যাকসিনটা ওই দেশে কতদিন কার্যকরী হবে। যদি দেখা যায় যে মিউটেশন এমন হয়ে গেছে নতুন ভ্যারিয়েন্টসটা প্রিভেল করছে, তখন কিন্তু পুরানো ভ্যাকসিন আর বেশি কার্যকরী হবে না, তখন আবার নতুন ভ্যাকসিনের দিকে আমাদের যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রাইসিং। এই যে প্রাইসিং এর কথা আমরা আলাপ করলাম, এই প্রাইসগুলো কিন্তু যে সমস্ত দেশে উৎপাদিত হচ্ছে তাদের প্রাইস, এবং এই ভ্যাকসিনটা শিপমেন্টে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগবে এখানে। তখন বাংলাদেশে যখন এটা পৌঁছাবে এবং বাংলাদেশে ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে, সব কিছু মিলিয়ে কিন্তু এই প্রাইসটা এখানে থাকবে না। আমি মনে করি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্রাইস উইল বি মানে ইনক্রিজড, আমরা যেটা এখন হিসাব নিকাশ করছি। আর কোভ্যাক্সের আন্ডারে যেটা পাচ্ছি দ্যাট উইল বি সাবসিডাইজড প্রাইস, বাট সেই পরিমাণ তো খুবই কম। এরই মধ্যে আমরা জেনেছি যে বাংলাদেশ 3 কোটি ডোজ পেতে পারি আমরা। তাও কত সময় পাবো সেটি কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে, সেটা নিশ্চিত না। সুতরাং কারণ ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজের সংখ্যা তো অনেকগুলো, মোর দ্যান 90 কান্ট্রিজ। তো সবাইকে একটু দিতে হবে, সবাই তো প্রাধান্য পাবে, সবাই প্রাধান্য পাবে। তো ভালো কথা যে আমাদের প্রাইম মিনিস্টার প্রথম থেকেই বলেছেন যে ভ্যাকসিন যেন সব দেশে সবাই পায়, এবং কোভ্যাক্স একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের একটা সামনে এসেছে।
তো এইসব কারণে WHO কোভ্যাক্স এর যে ইনিশিয়েটিভ এগুলো, এবং আমরা অবশ্যই মেলিন্ডা এন্ড বিল গেটস যেভাবে আমাদেরকে মানে বিশ্ববাসীকে সহায়তা করছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং এই সব মিলিয়ে আমার মনে হয় যে এক সময় হয়তো আমরা এই করোনা ভাইরাসকে বা কোভিড-19কে মোকাবেলা করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবার অধ্যাপক ডক্টর লিয়াকত আলী স্যার আপনার কাছে আসতে চাই যে আমরা সবাই একমত যে অত্যন্ত সুখবর পুরো বিশ্ববাসীর জন্য, কিন্তু এই যে বিভিন্ন পর্যবেক্ষণ আসলে যে সেটি একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল সেরকমটা নয়, এবং এই যে লম্বা একটি সময় 2 থেকে 3 বছর লাগতে পারে যদি আমরা প্রতিনিয়ত সবাইকে এই প্রতিষেধকের আওতায় নিয়ে আসতে চাই। এবং প্রাথমিক অবস্থায় আমরা যেটা শুনছি কোভ্যাক্সের 3 কোটি দেশের জনগণের ক্ষেত্রে এটি প্রাইসিং ঘুরে ফিরে প্রতিরোধের জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যত কিছুই হোক না কেন সেই জায়গাগুলো একটু যাওয়ার আগে যদি মতামত দেন। না, সেটি আসলে প্রথমেই বলছিলাম যে ভ্যাকসিন নিয়ে আশাবাদ ভালো, কিন্তু অতি আশাবাদ ভালো নয়। এই কারণে যেখানে অনেক রহস্য বাকি আছে, যে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের পরেও যখন রেগুলেটরি বডিজ, নিয়ন্ত্রক সংস্থা যখন অনুমতি দেবেন, তখন প্রত্যেকটা জনগোষ্ঠীতে আসলে সেই ভ্যাকসিনটা সত্যিকার অর্থে কতটা ইফেক্টিভনেস দিবে এ ব্যাপারে কিন্তু নিশ্চিত এখনই বলা যায় না। তার কারণ হলো অন্যান্য ক্ষেত্রে ভ্যাকসিনগুলো দীর্ঘদিন ধরে ট্রায়াল হয়, অনেক বেশি সংখ্যার উপরে ট্রায়াল হয়, এবং নানান ধরনের এথনিক ব্যাকগ্রাউন্ড জনগোষ্ঠীর ওপর ট্রায়াল হয়। এই ভ্যাকসিনগুলো দ্রুত ট্রায়াল হতে গিয়ে যথেষ্ট সংখ্যক কিন্তু বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ট্রায়াল হয়নি। সুতরাং আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই কিছুটা অন্ধকারে রয়েছে। আর যেগুলো আরএনএ ভিত্তিক ভ্যাকসিন, মেসেঞ্জার আরএনএ ভিত্তিক ভ্যাকসিন বা ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন, সেগুলো কিন্তু অভিজ্ঞতা এই যে মানব জাতির বেশি নেই, এই প্রথম হতে যাচ্ছে। আর যেটি অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যে ভেক্টর ভাইরাস ভেক্টরাল বেস ভ্যাকসিন, সেগুলোও কিন্তু অভিজ্ঞতাটা অনেক বেশি দিনের না। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই জনগোষ্ঠীর উপরে আগে দেখতে হবে। তেমন দেখা মানে হলো, যদি আমরা সেই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের উপর বিশ্বাস করে কাজও করি, তাহলে প্রথমত আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা ডিজিডিএ, তার যথেষ্ট মনিটরিং ব্যবস্থা থাকতে হবে, এবং আমাদের দেশে সত্যিকার অর্থে ইফেক্টিভনেস কত হচ্ছে সেটির উপরে ভিত্তি করে এমনও হতে পারে কোনোটা আবার উইথড্র হতে পারে, আবার কোনোটার সফলতা আরও বৃদ্ধিও পেতে পারে। সুতরাং এই যে বললাম যে ভবিষ্যৎই বলে দিবে যে কতদিন আমাদের জনগোষ্ঠীর ওপরে আবার আসলে হয় কি, শুধু যেটি ডক্টর হাসান রেজা বললেন সেটি যে ভাইরাসের যেমন মিউটেশন, ভাইরাসের বৈচিত্র্য তৈরি হয়, তার চেয়ে বড় বৈচিত্র্য হচ্ছে আমাদের যে জেনেটিক ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আমাদের HLA জাত থেকে আমাদের যে ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার মধ্যে বৈচিত্র্য রয়েছে। সুতরাং এগুলো চিন্তা করে আমাদেরকে অবশ্যই এগোতে হবে, এবং তার সঙ্গে দামের এবং লজিস্টিকের ব্যাপার রয়েছে। আমরা যেটা ধরুন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মোটামুটি এখন $5 মতো দামের প্রক্রিয়া শুরু হয়েছে। জনসন অ্যান্ড জনসন $10, যেমন মডার্না $20, আবার ফাইজারের যেমন $35, নানান রয়েছে। এখন যদি আবার দেখা যায় যে ফাইজার হচ্ছে 90% কার্যকর আর মডার্না হচ্ছে 40-45% তাহলে কিন্তু আবার সুতরাং কে যে কখন ঘটবে, তাই আমরা বারবারই যেটা বলছি যে এটি চলতে থাকবে এই প্রক্রিয়া। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে আমাদের সরকার কিন্তু কোভ্যাক্সে যথেষ্ট পার্ট নিচ্ছে, এবং কোভ্যাক্সে যেটা বলা হচ্ছে 3 কোটি, এগুলো হচ্ছে প্রাথমিক বন্টন, কিন্তু এখানে অনেক ডিপ্লোম্যাটিক যোগাযোগের ব্যাপার রয়েছে, অনেক সচেতনতার ব্যাপার রয়েছে। কাজে আমরা কি করব, আমাদের আসলে ইন দ্য মিন টাইম যেগুলো করার, এই শীতে যেমন ধরুন আমাদের মাস্কের যেটি ব্যবহার, এটি গুরুত্বপূর্ণ। আর যেটিতে হচ্ছে যে সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী পিকনিক, এগুলোকে যথাসম্ভব পরিহার করা। আর হলো যেখানে ক্লোজড স্পেস, ঘরগুলো যেখানে বন্ধ, সেখানে ভেন্টিলেশন ওপেন করা, যতদূর সম্ভব ভেন্টিলেশন রাখা, হ্যান্ড হাইজিন যেগুলো মেনটেন করা। আর হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করা, আমাদেরকে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিতে কমিউনিটি গ্রুপ তৈরি করা, যারা লোকাল লিডার্স, লোকাল ওপিনিয়ন লিডার্স, তারা যেন আমাদের জনগণকে যেন মোবিলাইজ করে, এটাকে আমরা জনসম্পৃক্ততা, এই বিষয়গুলো কিন্তু বিকল্প নেই। ডক্টর লিয়াকত স্যার, এই যে এই বিষয়টি কিন্তু সরকার বারংবার কিন্তু নির্দেশনা দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন যে
আমরা দেখছি যে সারা বিশ্বব্যাপী কিছুক্ষণ আগে ফারুক স্যার বলছেন যে তাদের আক্রান্ত হওয়ার জায়গাটি আবারও ত্বরান্বিত হয়েছে, ইউরোপ জুড়ে আবারও অবস্থানটি কি আমরা সকলেই জানি। এই যে আমাদের দেশের সামনে যদি আরও অবনতি হয় সেই জায়গাটায় আমরা বারবারই বলছেন, আপনারা বলছেন, আমরা বলছি, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, সেই জায়গায় আসলে আমরা যদি ঢাকা শহরের চিত্র দেখি সেই গুরুত্ব আসলে আমরা দিচ্ছি কিনা, জোর করে কি আসলে এগুলো করানো যায়? না, এটি দুটো অংশ রয়েছে। একটি অংশ অবশ্যই সরকারের, রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে এবং রাষ্ট্র শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা করতে হয়। যেমন নো মাস্ক নো সার্ভিস, আপনি যদি একটা ব্যাংকে সার্ভিস না পান, একটি দোকানে ঢুকতে না পারেন, এটাই কিন্তু শাস্তি। সুতরাং শাস্তি এবং পুরস্কারের ব্যাপার তো রয়েছে, সেইটুকু থাকতে হবে। কিন্তু যদি আমরা মনে করি শাস্তি পুরস্কার বা এই নির্দেশনা দিয়ে সমাপ্ত হলো, তাহলে কিন্তু কোনোদিন কোনো পাবলিক হেলথ কখনো এইভাবে হয় না। প্রতিরোধমূলক ব্যবস্থাতে জনগণের কাছে সত্যিকার মেসেজটা পৌঁছাতে হবে। এখন আসলে এই মহামারীতে অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকেও কিন্তু বিভিন্ন রকম বিপরীত ধর্মী কথা শোনা গেছে। কারো কাছে এটি খুব সিরিয়াস ব্যাপার, কারো কাছে তুচ্ছ ব্যাপার, কারো কাছে বাংলাদেশ অত্যন্ত প্রস্তুত, কারো কাছে বাংলাদেশ প্রস্তুত নয়। এবং বাস্তবে দেখা গেছে যে কথার সাথে আমাদের অথরিটির ওপর, মানে শুধুমাত্র আমি রাজনৈতিক বা প্রশাসনিক অথরিটি বলছি না, এমনকি যারা বিশেষজ্ঞ, চিকিৎসক, সবার উপর আস্থা থাকতে হবে জনগণের। তারা যা বলবে তার প্রতি জনগণের শ্রদ্ধা থাকতে হবে। কোথায় জানি আমরা এই আস্থাটা তৈরি করতে ব্যর্থ হয়েছি। আর এটা যে মাল্টি সেক্টরাল, এটা যে শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, এটা যে এলজিডি, শিক্ষা মন্ত্রণালয়, ধরুন আমি যেমন বললাম যে শিশুকে শেখাতে হবে যে বাসায় যেন মাস্ক পরে বা বাসায় যেন জানালাটা খোলা রাখে, কিংবা ওখানে বৃদ্ধ বা যাদের শারীরিক কোনো কার্ডিওভাস্কুলার বা আদার কোমরবিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে যেন সাবধান থাকে, কারো জ্বর হলে যেন তার কাছে গেলে মাস্কটা পরে যায়। তো এই যে শিশুকে শেখাবে, কে শেখাবে? এটা শিক্ষা মন্ত্রণালয় শেখাতে হবে। এই যে ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে, এবং কি যুবকদেরকে যে বাসায় বসে থাকা যাবে না, কোনো না কোনোভাবে খেলাধুলা করাতে হবে বাসায় বসে থাকলেও, সেই বিষয়টি তো যুব মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যেটা মনে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব, অন্য কোনো মন্ত্রণালয় যেমন দায়িত্ব নেই। আসলে এই হেলথ ইন এভরি পলিসি, এটা হচ্ছে হেলথের প্রধান বিষয়। আমাদের এই সমন্বিত উদ্যোগ, এবং সেখানে হেলথ হয়তো স্টুয়ার্ডশিপের রোল প্লে করে। হেলথের স্টুয়ার্ডশিপটা কিন্তু এদেশে ওইভাবে তৈরি হয়নি। আমাদের যে রাষ্ট্রীয় কমিটি, মানে যেটা মানে জাতীয় কমিটি হয়েছিল, তার চেয়ারম্যান হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আপনার মনে আছে একবার যে উনিও কিন্তু অনেকদিন কোনো সভা বা উনি জানতেন না কি ঘটছে, তাই না? তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ, আমাদের সচেতন হতে হবে। আমরা এবার একটু সংযুক্ত হব যুক্তরাষ্ট্র থেকে, আমাদের সাথে সংযুক্ত হয়েছে অধ্যাপক আবু ফারুক, ঔষধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনছিলেন। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি এবং যেটি দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে সুখবর, করোনার টিকা আবিষ্কারের সফলতার, অনেক দূরে গিয়ে যাওয়ার সফলতার জায়গাটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, শেষ দিকে চলে এসেছি। সেটি তো অবশ্যই আমাদের আশাবাদী করে তবে তার সাথে সাথে বৈশ্বিক যে অবস্থান রয়েছে, আবারও আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে। সামনে আমাদের দেশের যে শীতের মৌসুম আসছে, সেখানে সতর্কতা করণীয়, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আরও কি করণীয় বলে আপনি মনে করেন? স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, ইয়েতে মানে খুব অসুবিধা হচ্ছে আর কি, ওই নেটওয়ার্কিং এর জন্য। জি, যাই হোক, যেটি আপনি আপনার যে প্রশ্নটা, সেটা যদি আপনি আবার একটু রিপিট করতেন সংক্ষেপে। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। আমরা যে সুখবরটি দিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, যে প্রতিষেধকের সফলতার অগ্রগতি, সে জায়গাটা আপনি প্রথম ধাপে বলেছেন, এবং সারা বিশ্বব্যাপী এখন সেকেন্ড ওয়েভ চলছে। বাংলাদেশেও আমরা শঙ্কা করছি যে সামনে হয়তো আরো বাড়তে পারে। সার্বিক আমাদের চিকিৎসা সেবা এবং এই যে প্রতিরোধের ব্যবস্থা, আমরা যেন টিকা আসলো বা না আসলো, আমরা আমাদের সচেতনতা যেন ভুলে না যাই, সেই জায়গায় আপনার মতামত দিয়ে যদি শেষ করেন। হ্যাঁ, ধন্যবাদ। টিকার ব্যাপারে আমি একটু অন্যরকম একটি আশাবাদের কথা শোনাতে চাই। সেটি হলো, আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর যথেষ্ট পরিমাণে উন্নত, এবং পৃথিবীর যে 49টি স্বল্পোন্নত দেশ, যার মধ্যে আমরাও এক সময় ছিলাম, তার মধ্যে সবচাইতে উন্নত মানের, সবচাইতে সক্ষম, সফল ফার্মাসিউটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের।
এবং আমরা গরিব দেশ হলেও আমাদের এখানে সেই সরকার, ফার্মাসিস্ট এবং ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, তাদের সবার সম্মিলিত উদ্যোগে আমরা কিন্তু ওই জায়গাটিতে এসে পৌঁছেছি। আমরা এখন আমাদের বার্ষিক যে ওষুধের চাহিদা তার 98% আমরা নিজেরাই তৈরি করি। পৃথিবীতে কিন্তু আর কোনো দেশ এটি এখনো করতে পারেনি, কোনো দেশ পারেনি, বড়লোক দেশগুলোও না, উন্নত দেশ না। এখন আমরা আবার ওষুধ রপ্তানিও করি, সেটিও জানেন। 151টি দেশে আমরা এখন ওষুধ রপ্তানি করছি, যার মধ্যে উন্নত দেশও আছে। তো এই কথাটি বলছি এই জন্য যে টিকার ব্যাপারে আমাদের আসলে সক্ষমতা কতদূর। আমরা যেটা পত্র পত্রিকার মাধ্যমে আপনারা দেখেছেন যে অলরেডি গ্লোব বায়োটেক নামে একটি কোম্পানি, তারা 3টি টিকার কাজ অলরেডি করছেন। যদিও আমাদের এই কাজের মধ্যে অনেক ধরনের মানে লিমিটেশনস আছে, তারপরেও আমরা আশাবাদী হতে চাই। দ্বিতীয় হলো যে আমাদের দেশে 4টি ওষুধের কোম্পানি আছে যারা টিকা তৈরিতে সক্ষম, যদি টেকনোলজি পাওয়া যায়। তো তার মানে হলো যে টেকনোলজিটা, প্রযুক্তিটা পেলে আমরা কিন্তু টিকা তৈরি করতে পারি। এবং টিকা তৈরি করলে সুবিধাটা হলো যে প্রযুক্তিটা যদি আমরা বাইরে থেকে আনি, তারপরে এখানে তৈরি করি, তাহলে কিন্তু দুটা কাজ। একটা হলো যে আমাদের খরচটা অনেক কমে যাবে, উৎপাদন খরচ খুবই কমে যাবে। দ্বিতীয় হলো যে আমরা আমাদের চাহিদা মতো 17 কোটি মানুষের জন্য চাহিদা মতো টিকা তৈরি করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা বাইরে থেকে, সেটা ইয়ে হোক, সিরাম ইন্ডিয়া হোক, কিংবা রাশিয়া হোক, চীন হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, যেখান থেকে আমরা কিনি না কেন, এটা কিন্তু একটা খরচের ব্যাপার, সময়ের ব্যাপার। আমরা যেরকম চাই, যতগুলো চাই ততগুলো তারা দিতে নাও পারে। কিন্তু যদি আমরা নিজেরাও তৈরি করতে পারি, কোনো টেকনোলজি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে এই সাপ্লাই লাইনটাকে আমরা আরো উন্নত করতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর সঙ্গে এই ধরনের একটি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এবং তারা খুব দ্রুতই সম্ভবত তারা, আমরা আশা করি যে উৎপাদনে যেতে পারবে। একই সঙ্গে আমরা দেখি যে বেক্সিমকো ফার্মা, তারা সিরাম ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে এবং তারা এক্সক্লুসিভ এজেন্সি পেয়েছে, ডিস্ট্রিবিউটারশিপ পেয়েছে, এবং তারা 3 কোটি টিকা অলরেডি বাংলাদেশ সরকারকে দেবে বলে তারা চুক্তিবদ্ধ হয়েছে। এবং এটি আপাতত 3 কোটি, নিশ্চয়ই সামনে আরো বাড়বে। তো তার মানে আমাদের আশাবাদের জায়গাগুলো কিন্তু এগুলো হচ্ছে আমাদের মূল আশাবাদের জায়গা, যে আমরা নিজেরা যদি করতে পারতাম, যদি করতে পারি, আমাদের গরিব দেশের জন্য, গরিব মানুষের জন্য আমাদের কিন্তু একটা বিশাল বড় একটা উপকার হয়। আর ইতিমধ্যে সরকার যেটি করছেন যে সেই হেলথের ইনফ্রাস্ট্রাকচার গুলোকে নতুন করে আবার রিমডেলিং করা, একটু অর্গানাইজড করা, এবং যেটি আমাদের আলোচক বৃন্দ বললেন যে একটা সমন্বিত উদ্যোগ দরকার, খুবই জরুরি। এবং সবচাইতে আমাদের আরো বেশি জোর দেওয়া দরকার ওই যে মানুষের অংশগ্রহণ। সচেতন ভাবে যদি মানুষ এগিয়ে না আসে, তাহলে কিন্তু আমাদের পক্ষে ওই দ্বিতীয় ওয়েভ বলি বা যেটাই বলি, আমাদের পক্ষে কিন্তু আসলে ম্যানেজ করা খুব মুশকিল হবে। মানুষকে এগিয়ে আসতে হবে, সরকার শুধু একা এগিয়ে আসলে হবে না, সরকারের উদ্যোগগুলোকে এগিয়ে যদি নিতে হয়, যদি কার্যকর করতে হয়, তাহলে মানুষকে এগিয়ে আসতে হবে। মানুষ যদি মাস্ক না পরে, মানুষ যদি কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত না ধোয়, মানুষ যদি ভিড়ের মধ্যে, ভিড়ের বাসে, ভিড়ের ট্রেনে না ধাক্কাধাক্কি করে না উঠে, এগুলো তো আমরা মনে করি যে আমাদের এই তথ্যগুলো মানুষকে দেওয়া দরকার। এবং যেমন আজকে আপনারা 21 টিভি একটা অনুষ্ঠান করছেন, মিডিয়া একটা বড় রোল মানে প্লে করতে পারে, এরকম এই ধরনের আমরা মনে করি ছোটখাটো তথ্যগুলো। কেন মাস্ক পরতে হবে? মাস্ক পরলে শুধু একটা ধারণা অনেকের যে অসুস্থ মানুষ মাস্ক পরবে তাহলে জীবাণু ছড়াবে না, কিন্তু সুস্থ মানুষেরও যে মাস্ক পরা দরকার, মাস্ক যে পরেন তাকেও যে কিছুটা প্রোটেকশন দেয়, অন্যের কাছ থেকে প্রোটেকশন পাচ্ছে, এই তথ্যটাও তাকে জানাতে হবে। এবং এগুলো বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠিত, এগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়। আমি অনেক জায়গায় লিখেছি, নিশ্চয়ই সেগুলো অনেকেরই চোখে পড়েছে, কিন্তু এই তথ্যগুলো তো সবার কাছে পৌঁছানো দরকার। হাত ধোয়ার উপকারিতাটা কি, ভিড়ে না যাওয়ার উপকারিতা কি, কেন আমি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব, কেন আমি ঘরের দরজা জানালা যতটুকু পারি আমরা খুলে রাখবো, কেন আমরা বাজারে গিয়ে অনাবশ্যক সময় ব্যয় করব না, আমরা কেন যারা জোরে কথা বলেন, যারা মাস্ক পরেননি তাদের সামনে গিয়ে দাঁড়াবো না। এই যে ছোটখাটো বিষয়গুলো অত্যন্ত জরুরি, এগুলো ছোটখাটো হলেও অত্যন্ত জরুরি, এবং মিডিয়া এই ব্যাপারে এই তথ্যগুলোকে বারবার প্রচার করতে পারে।
স্যার, তো আপনাকে আমরা মনে করি যে এখানে এই সবার সম্মিলিত সরকার, অংশগ্রহণের প্রয়োজন জনগণ, আছে। মিডিয়া, বিজ্ঞানী, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এনজিও, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, সবাইকে নিয়েই আসলে আমাদের এই বিপদের মুখোমুখি হতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, খুবই জরুরি এটা। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। যুক্তরাজ্য থেকে ডক্টর গোলাম রাত খান আবারও সংযুক্ত হয়েছেন। ডক্টর রাত খান, আমরা 1 মিনিটে যাওয়ার আগে যদি আমাদের কোনো মেসেজ ছেড়ে যান দর্শকদের উদ্দেশ্যে। অডিও অফ আছে রাত খান, আপনার অডিওটি অফ আছে। হ্যাঁ, ধন্যবাদ। তো যেটা বললেন আমার পূর্ববর্তী বক্তা, এবং আমরা আসলে সবাই তো এখন খুব এডুকেটেড, আমরা সবাই জানি, ইনফরমেশন সবারই হাতে হাতে। তো এরপরে আসলে আর বলার কিছু থাকে না, সচেতনতাই সবকিছুর মূল কথা, এবং সেটা সবাই আমরা দেখতে পাচ্ছি, পালনও করছি। বাট আমার মনে হয় যে পাশাপাশি একটু ব্যালেন্সও করা দরকার আমাদের দেশগুলোতে, মতো জায়গাগুলোতে, যেখানে ব্রিটেনে কিন্তু আপনি এখন মৃত্যুর পর স্কুল আস্তে আস্তে খুলে দিচ্ছে, চিন্তা ভাবনা করছে। অগাস্ট থেকে এখানে স্কুল কলেজ কিন্তু উইথ সাম মেজার্স খোলা। তো এগুলো আমার মনে হয় আমাদেরও আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার, আমাদের দেশে বা দক্ষিণ এশিয়ার দেশগুলো আস্তে আস্তে চিন্তা ভাবনা করা উচিত। আর ভ্যাকসিন আশা করছি, আমরা যেটা আগেই বলেছি, আর 5-6 মাসের মধ্যে এখন প্রান্তিক পর্যায়ে আশা করে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ রেজা, ধন্যবাদ অধ্যাপক আবু ফারুক, ধন্যবাদ ডক্টর গোলাম রাত খান। সকলকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং যাওয়ার আগে আবারও অনুরোধ করব, অবশ্যই ভালো খবর, প্রতিষেধক আবিষ্কার বা সফলতার জায়গাটি ত্বরান্বিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। অবশ্যই একটি সুখবর সারা বিশ্ববাসীর জন্য। তবে কোনোভাবেই স্বাস্থ্যবিধি না মেনে আমরা থাকবো না। আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মানব, পরিবার, সমাজ, রাষ্ট্র সকলেই আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলবো, সেই জায়গাটায় সরকার সাথে আমরা সমন্বয় করে এই মহামারীকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাব, সেই প্রত্যাশা রাখছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।